হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6 ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই গল্পটির অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। তোমরা এর আগের ক্লাসে গল্পটি পড়েছো, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমাদের পার্থ স্যার তোমাদের গল্পটা পড়িয়েছে, খুব মজার, খুব সুন্দর একটা গল্প। তোমরা সবাই আশা করি ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 6 যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে। গল্পটা না দেখলে বা তার বাংলা মানে না বুঝতে পারলে তোমরা কিন্তু অ্যাক্টিভিটিসগুলো সলভ করতে পারবে না। আমি করিয়ে দেবো ঠিকই, কিন্তু সেগুলো তো তোমাদের আলটিমেটলি বুঝতে হবে। কাজেই অবশ্যই তোমরা কি করবে, আগের ভিডিওটা দেখে নেবে, ক্লাসটা ভালো করে দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আর আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো তোমরা চলে এসো একদম পেজ নাম্বার 42-তে। পেজ নাম্বার 42, অ্যাক্টিভিটি 6, এখান থেকে আমাদের আজকে ক্লাস শুরু হবে। আচ্ছা, অ্যাক্টিভিটি 6-এ দেখো তোমাদের কি বলেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা চার্ট দেওয়া আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবং সেই চার্টকে আমাদের কিভাবে পূরণ করতে হবে, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। এখানে যে কলম দেওয়া আছে তার বাঁ দিকে দেওয়া আছে কজ, কজ মানে হচ্ছে কারণ, আর ডান দিকে আছে এফেক্ট, এফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো আমাদের কোনো কোনো জায়গায় আমরা দেখবো বাঁ দিকে আমাদের হয়তো কজের ঘরে কিছু ইনফরমেশান দেওয়া আছে, তার এফেক্ট কি হবে সেটা আমাদের লিখতে হবে। আবার কোনো কোনো জায়গায় দেখবো যে এফেক্ট দেওয়া আছে, তার কজ আমাদেরকে টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। চলো মন দিয়ে শোনো সবাই। দেখো নাম্বার এ, দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। ন্যারেটর, বক্তা যিনি গল্পটি বলছেন, তিনি কি ভেবেছিলেন যে তার ছেলে হয়তো ভীষণভাবে ভয় পেয়েছে। এফেক্ট কি, ফলস্বরূপ কি হয়েছিল, দেখো টেক্সট থেকে তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এফেক্টের ঘরে আমরা কি লিখব, হি শাউটেড অ্যাট দ্য শপম্যান টু টেক দ্য ড্রাম অফ হিজ সন। তার ছেলেকে যে ড্রাম দিয়ে ঢেকে দিয়েছিল সেটা দেখে সে কি ভেবেছিল বক্তা, যে তার ছেলে হয়তো প্রচণ্ড ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেই জন্য বক্তা কি করেছিল, সেই শপম্যান দোকানদারের উপরে প্রচণ্ড জোরে চিৎকার করেছিল যে তাড়াতাড়ি ড্রামটা আমার ছেলের ওপর থেকে তুলে নিন। এরপরে নাম্বার বি দেখো, গিপস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান। গিপের বাবা দোকানদারের ওপরে জাম্প করে একদম লাফিয়ে গিয়ে পড়েছিল। তার ফলস্বরূপ কি হয়েছিল, হি ফেল ইনটু আটার ডার্কনেস। তোমরা টেক্সটে দেখতে পাচ্ছ কি হবে, তাহলে এফেক্টের ঘরে হি ফেল ইনটু আটার ডার্কনেস। ঠিক আছে। এরপরে নাম্বার সি দেখো, নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি কজের ঘর আমাদের ব্ল্যাঙ্ক আছে, এখানে আমাদের এফেক্ট দেওয়া আছে, এর কজ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এফেক্টের ঘরে কি আছে, দ্য ন্যারেটর কল্ড ফর আ ক্যাব। ওই পেজেই দেখো ওপর দেওয়া আছে দ্য ন্যারেটর কল্ড ফর আ ক্যাব। তাহলে আমরা এখানে কজটা কি লিখবো, এই যে আমাদের এই টেক্সটে পেজ নাম্বার 42 এর সেকেন্ড প্যারাতে দেখো আমাদের কজ দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কজ লিখতে হবে যে ফাইন্ডিং হিমসেলফ হেল্পলেস অ্যান্ড ইন আ ডিস্টার্বড স্টেট অফ মাইন্ড। ফাইন্ডিং হিমসেলফ হেল্পলেস অ্যান্ড ইন আ ডিস্টার্বড স্টেট অফ মাইন্ড, এটা আমাদের কজের ঘরে লিখতে হবে। এরপরে দেখো নাম্বার ডি, নাম্বার ডিতেও ঠিক তাই, কজের ঘর আমাদের এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে আমাদের এফেক্টের ঘরে বলা আছে, এফেক্টটা বলা আছে, আমাদেরকে টেক্সট থেকে কজ খুঁজে বের করতে হবে। এফেক্টের ঘরে কি আছে দেখো, গিপস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ। গিপের বাবা বারবার সেই রিজেন্ট স্ট্রিট দিয়ে যাওয়া আসা করেছিল সেই ম্যাজিক শপটাকে খুঁজে বের করার জন্য। কজ কি হবে, দ্য ন্যারেটর হ্যাড নট পেড ফর দ্য ম্যাজিক আইটেমস টু দ্য শপকিপার। কারণ গিপের বাবা কিন্তু কোনো পয়সা, ওই দোকানদার ম্যাজিকের শপের যে দোকানদার গিপকে প্রচুর আইটেম দিয়েছিল, ম্যাজিক আইটেম, তার জন্য কিন্তু কোনো পয়সা সে গিপের বাবার কাছ থেকে নেয়নি, বা গিপের বাবা তাকে কোনো পয়সা দেওয়ার মানে সে অবস্থায় কন্ডিশনও তার ছিল না। ওই জন্য গিপের বাবা পরবর্তীতে অনেকবার রিজেন্ট স্ট্রিটে সেই দোকানটা খোঁজার চেষ্টা করেছিল কিন্তু খুঁজে পায়নি। ওকে,
তাহলে আমরা কজের ঘরে নাম্বার ডিতে কি লিখবো? দ্য ন্যারেটর হ্যাড নট পেড ফর দ্য ম্যাজিক আইটেমস টু দ্য শপকিপার্স। সেই জন্য সে বারবার দোকানটা খোঁজার চেষ্টা করেছিল। আচ্ছা, এরপরে দেখো তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7-এ। এখানে অ্যাক্টিভিটি 7-এ 4টে প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের একদম শেষে সমস্ত পার্টগুলো করিয়ে নেওয়ার পরে, অ্যাক্টিভিটিসগুলো করিয়ে নেওয়ার পরে আমি বোর্ডে লিখে দেবো। এটা যেহেতু বোর্ডে করাবো ওই জন্য আমি সব শেষে করাচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভিটি 7-এর পরে তোমরা চলে এসো পেজ নাম্বার 44, অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী করতে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে তোমাদের কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। আর্টিকেল কোনগুলো? আমি বলেছি আর্টিকেল হচ্ছে 3টে, এ, অ্যান আর দি। এই 3টে হচ্ছে আর্টিকেল, সব সময় এটা মনে রাখবে। আর্টিকেল কোথায় কোনটা বসবে আমরা জানি কি নর্মালি, যে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল মানে এই, আই, ও, ইউ, এই 5টা দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে জেনারেলি অ্যান বসে, এবং কোনো শব্দ যদি কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হয়, এই, আই, ও, ইউ বাদ দিয়ে অন্য লেটার দিয়ে শুরু হয়, তাহলে তার আগে জেনারেলি এ বসে, এবং কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে। এটা নর্মালি, ঠিক আছে? কিন্তু যেমন প্রতিটা জিনিসের ব্যতিক্রম আছে, ঠিক এই ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। সেটা আমরা প্রথমে দেখো দেখতে পাবো। নাম্বার এতে কি বলেছে দেখো, লাস্ট উইক আই স ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ওয়ান ডে, ঠিক আছে? তাহলে ওয়ান ডে আমরা স্পেলিংটা কি দেখতে পাচ্ছি? ও দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের হিসেব মতো এখানে কি হওয়া উচিত? যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আমাদের এখানে অ্যান বসানো উচিত, কিন্তু এখানে অ্যান বসবে না, এখানে এ বসবে। ওয়ান ডে, ওয়ান আইড এরকম যদি থাকে তাহলে সেখানে কি বসবে? এ বসবে। কেন? উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতন লাগছে, ওয়ান ডে, ঠিক আছে? তো সেই জন্য এখানে আমাদের এ বসবে। তাহলে অ্যাক্টিভিটি 8 আমি শুধু ব্ল্যাঙ্কে যেটা হবে সেটাই লিখছি। নাম্বার এ, এখানে শূন্যস্থানে কি বসবে? এ, নট অ্যান। এরপরে নাম্বার বি দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। ইউনিভার্সিটি স্পেলিং আমরা কি দেখতে পাচ্ছি? কি দিয়ে শুরু হয়েছে? ইউ। ইউটা কি? ইউটা হচ্ছে ভাওয়েল, তাহলে আমাদের এখানে হিসেব মতো কি বসা উচিত? অ্যান বসা উচিত, কিন্তু এখানেও অ্যান বসবে না, এখানে কি বসবে? এখানেও এ বসবে। ইউনিভার্সিটি, যেহেতু এটার উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা ভাওয়েলের মতন নয়, কনসোনেন্টের মতন, তো সেই জন্য এখানে আমরা এ বসাবো। তাহলে নাম্বার বিতেও আমাদের কি বসবে? এ। আমি একটু আগেই বলেছিলাম যে নর্মালি নিয়ম অনুযায়ী এইগুলো কোথায় কোনটা বসবে, ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে, এবং নির্দিষ্ট করে কিছু বোঝালে দি বসে। কিন্তু প্রতিটা জিনিসেরই যেমন ব্যতিক্রম থাকে, ঠিক তেমনি আর্টিকেলের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে, তার মানে নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখো নাম্বার সি, ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান। অনারেবল, এখানে যেহেতু স্পেলিংটা এইচ দিয়ে শুরু হয়, কিন্তু শুরু হলেও আমাদের উচ্চারণটা হবে অনারেবল, নট হনারেবল। হনারেবল নয় কিন্তু অনারেবল। অনারেবল উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ভাওয়েলের মতো, যদিও স্পেলিংটা শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে, এইচ একটা কনসোনেন্ট লেটার, কিন্তু আমাদের যেহেতু উচ্চারণটা এখানে ভাওয়েলের মতো, সেই জন্য আমরা অনারেবলের আগে কি বসাবো? অ্যান বসাবো, এ বসাবো না, অ্যান। আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, তোমরা জানো। তো সেই আওয়ার বানান হচ্ছে এইচ ও ইউ আর, কিন্তু এইচের উচ্চারণ কিন্তু হয় না, সেখানে উচ্চারণটা হয় আওয়ার। তো সেই আওয়ারের আগেও অ্যান বসে, যেটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার ডিতে। সি অ্যারাইভ ড্যাশ আওয়ার লেট, সে 1 ঘন্টা লেটে পৌঁছেছে। তাহলে এখানে আমাদের হিসেব মতন হওয়া উচিত ছিল এ, যেহেতু আওয়ার বানানটা এইচ দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে উচ্চারণটা যেহেতু ভাওয়েলের মতন, সেই জন্য আওয়ারের আগেও কি বসবে? অ্যান বসবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4টে দেখলে প্রতিটাই কিন্তু এক্সেপশনাল। তো এটা একটু ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 9-এর এ। অ্যাক্টিভিটি 9-এর এতে কি বলেছে দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, সেই দিয়ে তোমাদের কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তোমরা নিজেরা
অর্থপূর্ণ বাক্য তৈরি করবে এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই দিয়ে। প্রত্যেকে চেষ্টা করবে নিজে নিজে বাক্যগুলো গঠন করার। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 9-এর এ। প্রথম আমাদের কি আছে? প্রিভেন্ট। রামবাবু tried very hard to prevent his son from having a cold drink. রামবাবু তার ছেলেকে ভীষণভাবে কোল্ড ড্রিঙ্ক খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেন। তারপরে হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড। সি ডিসঅ্যাপিয়ার্ড into the darkness of the night. She disappeared into the darkness of the night. সে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরে নাম্বার সি কি আছে? স্টেয়ার্ড। STARED। স্টেয়ার্ড মানে কি বললাম? একদৃষ্টে তাকিয়ে থাকা। রবি stared at me for a long time. রবি অনেকক্ষণ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো। আর লাস্ট কি আছে? পার্সেল। লতা received her birthday gift in a parcel. ওকে, তাহলে এইভাবে তোমরা বাক্য গঠন করবে। দেখে নাও একবার তোমরা। আচ্ছা, এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9-এর বি। এখানে কি বলেছে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এর একই অর্থ তোমাদের টেক্সটেও আছে। টেক্সট থেকে খুঁজে তাহলে কি করতে হবে? তোমাদের এই একই রকম শব্দগুলোকে, একই মানে হয়, অর্থ হয়, এই শব্দগুলোকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের 9-এর বি। প্রথম কি আছে? ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড কথার অর্থ হচ্ছে, টেক্সটে আমাদের দেওয়া আছে স্কেয়ার্ড। SCARED। নাম্বার 2, একটা পার্টিকুলার মোমেন্ট। একটা পার্টিকুলার মোমেন্ট, ইনস্ট্যান্ট। এরপরে নাম্বার 3 দেখো, শোয়িং। ঠিক আছে, শোয়িং মানে হচ্ছে ডিসপ্লেইং। আর নাম্বার 4, রিলেটিং টু দ্য মাইন্ড। মনের সাথে সংযোগকারী, মেন্টাল। তাহলে এই হচ্ছে আমাদের 4টে ওয়ার্ড। প্রথম আছে ফ্রাইটেন্ড, মানে খুব ভয় পেয়ে গিয়েছিল, স্কেয়ার্ড। তারপর আছে একটা পার্টিকুলার মোমেন্ট, একটা নির্দিষ্ট মুহূর্ত, ইনস্ট্যান্ট। নাম্বার 3 হচ্ছে শোয়িং, দেখানো, ডিসপ্লে করা। নাম্বার 4-এ আছে রিলেটিং টু দ্য মাইন্ড, মনের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে মেন। দেখো আমাদের তাহলে
অ্যাক্টিভিটি 9-এর বি শেষ হয়ে গেল এবং 9-এর বির পরে আমাদের অ্যাক্টিভিটি 7টা বাকি ছিল। যেহেতু আমি বোর্ডে তোমাদের আনসারগুলো লিখিয়ে দেবো, এই জন্য বলেছিলাম যে এটা আমি সব শেষে লেখাবো। তো অ্যাক্টিভিটি 7-এর আনসার আমি বোর্ডে করে নিয়েছি। এরপরে আমি তোমাদের প্রশ্নগুলো বলবো, প্রশ্নগুলোর সাথে তোমরা আনসারগুলো বোর্ড দেখে দেখে প্রত্যেকে নোট ডাউন করে নেবে। দেখো অ্যাক্টিভিটি 7 পেজ নাম্বার 43 কি বলেছে এখানে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে এখানে যে প্রশ্নগুলো আছে তার উত্তর তোমাদের দিতে হবে। নাম্বার এ কোয়েশ্চেনটা কি আছে দেখো, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম। শপম্যান মানে দোকানদার সেই ড্রামটা নিয়ে কি করেছিলেন। আনসার দেখো, দ্য শপম্যান ইউজড আ বিগ ড্রাম টু পুট ইট ওভার গিভ who was standing on a stool, comma, as if playing hide and seek, full stop. দোকানদার সেই বড় ড্রামটাকে নিয়ে কি করেছিল, গিপের মাথার ওপর রেখেছিল। গিপ কোথায় দাঁড়িয়েছিল, একটা টুলের ওপরে গিপ দাঁড়িয়েছিল, আর এমনভাবে তার মাথার ওপরে ড্রামটা দিয়ে তাকে ঢাকা দিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল যেন তারা হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলছে। When he took the drum off, Gip had disappeared, full stop. এবং যখন সেই শপম্যান ড্রামটাকে গিপের ওপর থেকে তুলে নিল তখন দেখা গেল গিপ অদৃশ্য হয়ে গেছে। ওকে, এরপরে নাম্বার বি দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। এখানে যিনি বক্তা ছিলেন তার কেন মনে হয়েছিল যে তার ছেলে গিপ হয়তো ভয় পেয়ে যাবে বা ভয় পেয়ে গিয়েছিল। নাম্বার বি দেখো আনসার, when the shopman put the drum over Gip, the narrator found it unfit for the boy as the darkness inside the drum would frighten his son, full stop. যখন দোকানদার সেই গিপের মাথার ওপরে ড্রামটাকে বসিয়ে দিয়েছিল তখন ন্যারেটার মানে গিপের বাবার মনে হয়েছিল যে হয়তো ওই ড্রামের ভেতরে যে অন্ধকারটা থাকবে সেইটা হয়তো তার ছেলের জন্য অস্বাস্থ্যকর হবে এবং তার ছেলে হয়তো তাতে ভয় পেয়ে যেতে পারে। সেই জন্য তিনি ভেবেছিলেন যে ওই অন্ধকার দেখে হয়তো গিপ ভয় পেয়ে যাবে। নাম্বার সি এর প্রশ্ন দেখো, where did the narrator again find his son? ন্যারেটার বক্তা তার ছেলেকে আবার কোথায় ফিরে পেয়েছিলেন। নাম্বার সি দেখো, আফটার বিং ডিসঅ্যাপিয়ার্ড বাই দ্য শপম্যান, কমা, the narrator found his son Gip in Regent Street, comma, standing a yard away from him, full stop. সে দোকানদারের মাধ্যমে অদৃশ্য হয়ে যাওয়ার পর যখন সেই ড্রামটা তার মাথার ওপর দিয়ে ঢেকে দিয়েছিল, ড্রামটা দিয়ে গিপকে ঢেকে দিয়েছিল, তারপরে যখন দোকানদার ড্রামটা তুলেছিল তখন কি হয়েছিল, গিপ অদৃশ্য হয়ে গিয়েছিল। তো এই অদৃশ্য হয়ে যাওয়ার পর তার বাবা আবার তাকে কোথায় ফিরে পেয়েছিল, রিজেন্ট স্ট্রিটে দেখতে পেয়েছিল তার ছেলেকে। এবং রিজেন্ট স্ট্রিটে গিপ তার থেকে কত দূরে দাঁড়িয়েছিল, ইয়ার্ড মানে 1 গজ দূরে তার থেকে দাঁড়িয়েছিল। নাম্বার ডি দেখো, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটার। বক্তার মানসিক অবস্থাটা কেমন ছিল। এইরকম পরিস্থিতিতে বক্তার মানসিক অবস্থা আমরা কি দেখেছি, ভীষণ খারাপ ছিল। when the narrator could not find the door of the magic shop, comma, he was at a loss for a second, full stop. যখন বক্তা সেই ম্যাজিক শপটার ম্যাজিক দোকানের দরজা খুঁজে পাচ্ছিল না তখন যেন সে বিভ্রান্ত হয়ে গেছিল, কি করবে বুঝতে পারছিল না। he became puzzled, তিনি খুব বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। হি দেন কল্ড ফর আ ক্যাব হুইচ ওয়াজ দ্য অনলি থিং পসিবল ফর হিম ইন দ্যাট ডিস্টার্বড মেন্টাল স্টেট, ফুল স্টপ। তার সেই অস্বাস্থ্যকর মানসিক অবস্থায় তার পক্ষে কি সম্ভব ছিল, সে সঙ্গে সঙ্গে একটা ক্যাব মানে একটা গাড়িকে ডেকে নিয়েছিল তার বাড়ি যাওয়ার জন্য। এই ছাড়া তিনি আর ওই রকম মানসিক অবস্থায় আর কিছু করার মতন ক্ষমতায় ছিলেন না। তাহলে এই হচ্ছে আমাদের 4টে প্রশ্ন। তাহলে আমাদের আজকে অ্যাক্টিভিটি 9-এর বি পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করানো হয়ে গেল। আমাদের বাকি থাকছে কি তাহলে, অ্যাক্টিভিটি 10-এর এ এবং 10-এর বি, এখানে দুটো রাইটিং আছে। এই রাইটিং দুটো নেক্সট ক্লাসে তোমাদের করানো হবে। আজকে তাহলে
এই 9-এর বি পর্যন্তই থাকলো। প্রত্যেকে এই কোয়েশ্চেনের আনসারগুলো ভালো করে লিখে নেবে। যদি তোমাদের এরকম দেখে দেখে লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা পেজটা জুম করে নিতে পারো কিংবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর লিঙ্কগুলো পাওয়ার জন্য। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।